বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন লেখক রাজকুমার মাহাতোর কাহিনী মুক্তি। আমাদের আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প রাজকুমার মাহাতোর কলমে মুক্তি। সোমনাথ বুলেটটা নিয়ে যখন মহিষবাথান মোড় পেরোল তখন প্রায় রাত 10টা। মোড় থেকে ডান দিকে নিতে বলেছিলেন মিস্টার জোয়ারদার। সোমনাথ ডান দিকে গাড়িটা ঘোরাতেই বিরক্ত হলো। প্রচণ্ড খারাপ রাস্তা, পিচের নামগন্ধ নেই, কেবল পাথর। খুব বেশি স্পিড তোলাও যাচ্ছে না গাড়িতে। অগত্যা তাকে খুব ধীরে ধীরেই নিজের বাহনকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। সে জানেও না আসলে এই হদ্দ গ্রামে এত রাতে কারোর দেখা পাবে কি না। তার এই গন্তব্যে পৌঁছানোর কথা ছিল সন্ধে নাগাদ, কিন্তু রাস্তায় বাহন বিগড়ে যাওয়ায় এতটা দেরি হয়ে গেল। মনের ভিতর হাজারখানেক দুশ্চিন্তা নিয়ে সে এগিয়ে চলল তার লক্ষ্যের দিকে। মনে মনে ভাবল, যা হয় হবে, খুব বেশি হলে আজ রাতটা কোনো গাছের তলায় কাটাতে হবে তাকে, তাতে তার কিছু এসে যায় না। এই পেশায় সে যবে থেকে নিজেকে মানিয়ে নিয়েছে তবে থেকে এসব তার লেগেই থাকে। কলকাতায় কত রাত যে তাকে নির্মাণরত বিল্ডিংয়ের মধ্যে কাটাতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আর তাছাড়া পিছুটান বলতে তো কিছুই নেই তার। এই গোটা ত্রিভুবনে সে একা, কেবলই একা। সোমনাথ বিশ্বাস তার এই 24 বছর বয়সেও নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করেছে সেটাই বা কজন পারে। কলকাতা শহরের তাবর তাবর আর্কিটেক্টকে পাল্লা দিচ্ছে এখন সে। এই 1 বছর 5 মাসের চাকরিতে গোটা 10 বিল্ডিংয়ের নকশা তৈরি করে ফেলেছে ছেলেটা। যে হিসেবটা নিতান্তই কম নয়। নিজের বলতে কেউই নেই তার। তার বাবা গত হয়েছেন বছর 2 হলো। মাকে সে কোনোদিন দেখেইনি। তার জন্মের 15 দিনের মধ্যেই নাকি তার মা মারা গিয়েছিলেন। তাকে জন্ম দিতে গিয়েই কিছু একটা হয়েছিল তার, তাই তার কাছে তার বাবাই সব ছিল। কিন্তু এখন তিনিও নেই, সুতরাং পিছুটানও নেই কিছুই। সোমনাথ একবার হাত ঘড়িটার দিকে তাকালো। 10:15। সামনে আবার একটা 3 রাস্তার মোড়। মনে করল মিস্টার জোয়ারদার বলেছিলেন এই 3 রাস্তার মোড়ের কথা। সম্ভবত এই মোড়টারই নাম মুরুতিয়া। এখান থেকে সোজা গেলেই গন্তব্যে পৌঁছানো যাবে। সোমনাথের বেশ ভালোই লাগছে এখন। উঁচু আলের সরু রাস্তা, দুপাশে সুদূর বিস্তৃত ধান ক্ষেত। সবুজ ধানের উপর অন্ধকারের ছোঁয়া লেগে সেগুলোও কালো দেখাচ্ছে। আলের দুপাশে সারি সারি গাছ। সম্ভবত মাঠের চড়া রোদে কাজ করার পর চাষিরা এইসব গাছের নিচে বসে বিশ্রাম নেন। আরও 15 মিনিট পর সোমনাথ বাইক থামালো। অন্ধকার ঘুটঘুটে রাস্তা, সামনে বাইকের আলো ছাড়া অন্য কোনো আলোই নেই। মিস্টার জোয়ারদার বলেছিলেন বটে এই গ্রামে এখনও সেইভাবে বিদ্যুৎ পৌঁছয়নি। সে অবাক হলো তখন যখন দেখল তার সামনে রাস্তাটাই আর নেই। তার বাইকটা যেখানে থেমেছে রাস্তাটা সেখানেই শেষ। সামনে বেশ ঘন শাল গাছের জঙ্গল। বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে এদিক ওদিক দেখেও কোথাও কোনো পথ চিহ্ন পাওয়া গেল না। মাথায় বাজ পড়ার মতো অবস্থা।
মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো সোমনাথ, তাহলে কি রাস্তা ভুল করেছে সে? আজ রাতটা কি এখানেই কাটাতে হবে? কি জানি এই জঙ্গলে কি পশু আছে? হে ভগবান, এই বয়সে শেষে পশুর খাদ্যতে রূপান্তরিত হবে সে? কি দুর্ভাগ্য তার। আসার সময় মিস্টার জোয়ারদার পই পই করে বলেছিলেন তাকে অফিসের গাড়িটা নিয়ে যেতে। ড্রাইভার তাকে পৌঁছে কাল সকালে ফিরে যেত, কিন্তু সে নিজেই রাজি হয়নি। বেশ গর্বিত স্বরে বলেছিল তার নিজের বাহন থাকতে সে অন্য কারোর বাহনে উঠবে কেন। কিন্তু এখন এই জঙ্গলের মুখে যদি রাত কাটাতে হয় তাহলে তো ঘোর বিপদ। এই জন্য বলে বড়দের কথা শুনতে হয়। বাইকটা স্ট্যান্ড করে নিচে নামলো সোমনাথ। পকেট থেকে চারমিনারের প্যাকেটটা বের করলো। তারপর একটা সিগারেট বের করে তাতে আগুন দিয়ে ধোঁয়াটা ছাড়লো সামনের দিকে। তার পিছনে যতদূর চোখ যায় সুদূর ধানক্ষেত আর সামনে জঙ্গল। সামনে যাওয়ার রাস্তা নেই, আর পিছনে ফিরে গেলে কতটা যে যেতে হবে তারও ঠিক নেই। আদৌ সেই রাস্তায় কাউকে পাবে কি না তারও তো কোনো গ্যারেন্টি নেই। তবে কিছু একটা তো করতেই হবে। সিগারেটটা শেষ করে পুনরায় বাইকে বসল সোমনাথ। না, এই জঙ্গলের মুখে থাকাটা একেবারেই নিরাপদ নয়। তাই সে সিদ্ধান্ত নিয়েছে গাড়ি ঘুরিয়ে আবার পেছনের দিকে যাবে। মহিষবাথান মোড়ে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। যেমন ভাবা তেমন কাজ। একটু দেরি না করে যেই কিনা বাইকটা ঘোরাতে শুরু করেছে সে, ঠিক তখনই তাকে অবাক করে একটা কণ্ঠস্বর ভেসে এলো। বাবু, আপনি কি পাইকশা জমিদার বাড়ি যাবান? হঠাৎ এই ভেসে আসা কণ্ঠস্বরে সোমনাথের বুকটা ছ্যাঁত করে উঠল। সে এদিক ওদিক তাকিয়ে দেখল একবার, কিন্তু কাউকেই দেখতে পেল না। নিজেকে সামলে নিয়ে সোমনাথ বলল, কে আপনি? কোথায় আছেন? সামনে আসুন। সোমনাথ দেখল তার সামনের জঙ্গলের মোটা গুড়ির আড়াল থেকে কেউ একজন মুখ বাড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। ঘুটঘুটে অন্ধকারে সেই মানুষটার কেবলমাত্র একটা অবয়ব দেখা যাচ্ছে। সোমনাথের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মধ্য ডিসেম্বরের এই রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পকেট থেকে রুমালটা বের করে কপালটা মুছে সোমনাথ জিজ্ঞেস করল, কে আপনি? গাছের আড়ালে কেন? সামনে আসুন। গাছের আড়ালে থাকা সেই নারী মূর্তিটা সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে উত্তর দিল, আমি সাবিত্রী। আমাকে পাঠাইছে আপনাকে পথ দেখা নিয়ে যেতি। আপনি পাইকশা জমিদার বাড়িতে যাবেন তো? মহিলাটির কণ্ঠস্বর শুনে সোমনাথের বুকে যেন একটু বল এলো। সে খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি ওখানেই যাব। কিন্তু এত রাতে একজন মহিলাকে পাঠিয়েছেন ওরা? আক্কেল জ্ঞান কিছু নেই নাকি? মহিলাটির হালকা হাসির স্বর ভেসে এলো। সে বলল, আমাগো আর ভয় কি বাবু? আমাগো কেউ কিচ্ছু করিতে পারবে না। আপনি আমার লগে আসেন। সোমনাথ মহিলার কথায় একটু বিরক্তি বোধ করল। সামনে তো কোনো রাস্তা নেই, তাই তো সে ফিরে যাচ্ছিল। রাস্তা থাকলে সে কি একা যেত না? তবু নিজেকে খানিকটা শান্ত করে সে বলল, আপনার লগে কোথায় যাব শুনি? রাস্তা কই? এই তো রাস্তা রয়েছে তো বাবু, সামনে দেন। এই রাস্তা ধরে খানিকটা গেলেই জমিদার বাড়ি পাইবেন। সোমনাথের বাইকের হ্যান্ডেলটা সামনের দিকে ঘোরাতেই অবাক হয়ে গেল। সত্যি সামনে শাল গাছের ফাঁক দিয়ে একটা সরু রাস্তা জঙ্গলের ভিতর দিকে চলে গিয়েছে। কিন্তু এর আগে সে যখন দেখল এখানে কোনো রাস্তা তো ছিল না, নিজের মনকে সান্ত্বনা দিল সোমনাথ। হয়তো রাস্তা ছিল, সে দেখতে পায়নি। কিন্তু সে আরও অবাক হলো এইটা দেখে যে বাইকের লাইটটা ফেলা মাত্র মহিলাটি গায়েব হয়েছে, তাকে আর দেখা যাচ্ছে না। সে বেশ চিৎকার করে জিজ্ঞেস করল, এই যে সাবিত্রী ম্যাডাম, আপনি আছেন? কোথায় গেলেন? ঠিক সেই সময় তার পেছন দিক থেকে আওয়াজ এলো, আমি এখানে বাবু। সঙ্গে সঙ্গে হতবাক হয়ে পেছন ফিরে তাকালো সোমনাথ। সে দেখল সামনের সেই অবয়বটা এখন তার পেছনে গিয়ে দাঁড়িয়েছে। এটা কি করে সম্ভব?
এত সরু রাস্তা দিয়ে সামনে থেকে পিছনে যেতে গেলে তার পাশ কাটিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। অথচ এই মহিলা এতক্ষণ সামনে কথা বলে হঠাৎ করে পিছনে চলে গেল কি করে? সোমনাথের মাথা কাজ করছে না। মাথাটা যেন হঠাৎ করেই কেমন ভারী হয়ে গেছে। তবে তাকে ভয় পেলে চলবে না। আজ পর্যন্ত কোনো কাজে অথবা কাউকেই সে ভয় পায়নি। পরিস্থিতি যতই কঠিন হোক, খুব ঠান্ডা মাথায় সে সেই পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে জানে। তাই এখন ভয় পেলে চলবে না। খুব শান্তভাবে সোমনাথ পেছন দিকে তাকিয়ে বলল, আপনি আমার গাড়িতে এসে বসুন না। একা এত রাতে কোথায় যাবেন? আর আমাকে পথ দেখাতে হবে তো। মহিলাটিও খুব শান্তভাবে বলল, না বাবু, তা হয়নি। আপনি সামনে ওই পথ ধরে সোজা এগিয়ে যান। কিছুক্ষণ পর নিজের জায়গায় ঠিক পৌঁছে যাবেন। আমি আপনার পেছনেই আছি। সোমনাথ আর কোনো কথা না বলে বাইকে স্টার্ট দিয়ে এগিয়ে চলল সামনের দিকে। শালগাছের গুড়ির ফাঁক দিয়ে এঁকে বেঁকে যাওয়া মাটির রাস্তা ধরে এগিয়ে চলল সে। এই গ্রামে কলকাতার চেয়ে কয়েক গুণ বেশি ঠান্ডা। লেদারের জ্যাকেটটা ভেদ করে ঠান্ডা তার চামড়ায় টোকা দিচ্ছে। মিনিট 10 বাইক চালানোর পর সোমনাথ একটি বাড়ির সামনে এসে উপস্থিত হলো। এই কুয়াশা ঘেরা অন্ধকারে জ্যান্ত দানবের মতো দাঁড়িয়ে রয়েছে বাড়িটা। বাইকটা একটা সাইডে দাঁড় করিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইল সোমনাথ। এক দৃষ্টিতে তাকিয়েই রইল বাড়িটার দিকে। কেমন যেন চেনা চেনা লাগছে তার এই বাড়ি। 3 তলা 2 টাকার বাড়িটার পূর্ব দিকের অংশ প্রায় ভেঙে পড়েছে। পশ্চিম দিকের কিছুটা অংশ এখনো অক্ষত। বেশ খানিকক্ষণ এক মনে বাড়িটাকে দেখার পর হঠাৎ যেন সোমনাথের মনটা কেমন কেঁদে উঠল। এত সুন্দর বাড়িটাকে কেউ ভাঙতে কেন চায়? সে জানে এইসব পুরনো বাড়ির প্রতিটা ইঁটে কত স্মৃতি, কত কাহিনী লুকিয়ে রয়েছে। সেই সব কাহিনী, সেই সব পুরনো স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে এইসব বাড়িগুলো নিজেদের অস্তিত্ব আজও টিকিয়ে রেখেছে। যাক, সেসব কথা ভেবে সোমনাথের লাভ নেই। সরকার যখন চায় বাড়িটা ভেঙে এখানে একটা হাসপাতাল হোক, তাহলে তাই হবে। এই হদ্দ গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেওয়া সরকারের কর্তব্য। সোমনাথ হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখল রাত 12টা বেজে 13 মিনিট। পিঠের ব্যাগটা থেকে টর্চটা বের করে সামনের দিকে আলো নিক্ষেপ করল। সে জানে আজ রাতে তাকে এখানেই কাটাতে হবে, আর কোনো উপায় নেই। যদিও মিস্টার জোয়ারদার বলেছিলেন এই বাড়ির একটা ঘর তার জন্য রেডি থাকবে, এখানে তিনি একজন কেয়ারটেকারের ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু এত রাতে এই এত বড় বাড়িতে সে কোথায় যে কেয়ারটেকারকে খুঁজবে তা ঈশ্বরই জানেন। আর তাছাড়া এই গ্রামের লোক এত রাতে হয়তো মহুয়া টেনে ঘুমোচ্ছে নাক ডেকে। তবুও একটা চান্স তো নিতেই হবে। সোমনাথ জোরে একবার চিৎকার করল, হ্যালো, কেউ আছেন? হ্যালো। ঠিক তখনই লণ্ঠন হাতে ভেতর থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলেন। বৃদ্ধের বয়স প্রায় 70-এর কোটায়। মাথার সব চুল সাদা, চোখ দুটো প্রায় কোটরে ঢুকে গেছে। শরীর একটা সরু লাঠির মতো, তার মধ্যে বৃদ্ধের এক পা খোঁড়া। এক হাতে একটা লাঠি আর অন্য হাতে লণ্ঠন নিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলেন তিনি। আপনার আসার পথ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম বাবু, কিছু মনে করবেন না। আপনি আসেন, আপনার জন্য সব বন্দোবস্ত করা আছে। এই বান্দা আপনার জন্য হাজির। সোমনাথ মনে মনে মিস্টার জোয়ারদারকে ধন্যবাদ দিল। ভদ্রলোক তার মানে সমস্ত ব্যবস্থা করেই রেখেছেন। তিনি না থাকলে আজ রাতে যে সোমনাথের কী হাল হতো তা সে কল্পনাও করতে পারছে না। ধীরে ধীরে বৃদ্ধকে অনুসরণ করতে লাগলো সোমনাথ। সে বৃদ্ধকে প্রশ্ন করল, আপনার নামটা যদি একটু বলেন। বৃদ্ধ ঘুরে দাঁড়ালেন, সোমনাথের দিকে তাকিয়ে বললেন, আগে আমার কোনো নাম নেই বাবা, তবে লোকে আমাকে খোঁড়া দাদু বলে ডাকে। সোমনাথ মুচকি হেসে বলল, কিন্তু আমি আপনাকে দাদু বলেই ডাকবো, খোঁড়াটা বলা আমার পক্ষে সম্ভব নয়। বৃদ্ধ হাসলেন।
লণ্ঠনের আলোয় সোমনাথ দেখল বৃদ্ধর মুখে আর একটাও দাঁত বর্তমান নেই। উপরে নিচে কেবল মাংসের দুটো দেওয়াল। বৃদ্ধ গিয়ে দাঁড়ালেন সিঁড়ির কাছে। লণ্ঠনটা সোমনাথের দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নিন বাবু, উপরে গিয়ে প্রথম ঘরটাই আপনার। ওটা পরিষ্কার করে রাখা হয়েছে, খাবার ওখানেই টেবিলে ঢাকা দেওয়া আছে। খেয়ে শুয়ে পড়ুন, আবার কাল দেখা হবে। সোমনাথ লণ্ঠনটা হাতে নিয়ে বলল, আপনি কোথায় থাকবেন? আমি নিচের ওই পূব দিকের শেষ ঘরটাই আছি। কোনো অসুবিধা হলে আমায় ডাকবেন। সোমনাথ আচ্ছা বলে উপরে উঠতে যাবে, ঠিক সেই সময় বৃদ্ধ বললেন, বাবু বাবু, একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। সোমনাথ দাঁড়িয়ে পড়ে বলল, অবশ্যই, বলুন না। বৃদ্ধ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বললেন, আপনি এত রাতে এখানে পথ খুঁজে পেলেন কি করে? সোমনাথ হেসে বলল, পথ আর খুঁজে পাচ্ছিলাম কই। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন ফিরে যাওয়ার তৈয়ারি করছি, ঠিক তখনই একজন মহিলা এসে আমায় পথ দেখালেন। বৃদ্ধ হাসলেন। লণ্ঠনের সেই টিমটিমে আলোয় বৃদ্ধের দাঁতবিহীন মারির হাসি দেখে এক প্রকার চমকেই উঠল সোমনাথ। বৃদ্ধ হেসে হেসেই বললেন, সে পথ দেখিয়েছে মানে আপনি পারবেন, আপনি পারবেন। কথাটা বলতে বলতেই সেই অন্ধকারের মধ্যেই তিনি পূর্ব দিকে চলে গেলেন। সোমনাথ এমনিতেই প্রচুর ক্লান্ত ছিল, তাই সেও আর কিছু না বলে উপরে নিজের ঘরে চলে গেল। পরদিন সকালে পাখিদের কিচিরমিচির ডাকে ঘুম ভাঙল সোমনাথের। রাতে ঘরে ঢুকে হাত রুটি আর মুরগির কষা মাংস খেয়েছিল সে। তারপরেই কাঠের তক্তাপোষে সেই যে ঘুমিয়েছে, একেবারে সকাল। বিছানা থেকে উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকালো সোমনাথ। আহা, কি সুন্দর পরিবেশ! চারিদিকে সবুজে সবুজ, দুধেল কুয়াশা সেই সব সবুজের মধ্যে নিজের একটা আস্তরণ তৈরি করেছে। নাম না জানা অজস্র পাখিদের কিচিরমিচির ডাকে মনটা জুড়িয়ে যাচ্ছে ছেলেটার। বাইরের বারান্দায় এসে দাঁড়ালো সোমনাথ। এত মনমুগ্ধকর পরিবেশ বুঝি এই গ্রাম বাংলাতেই পাওয়া যায়? একটা সিগারেট ধরিয়ে গভীর একটা সুখ টান দিয়ে হাত ঘড়িটার দিকে তাকালো। ভোর 5:10। শহরে এই সময় তার মধ্যরাত। মনে মনে হাসল সোমনাথ। নিচের দিকে তাকিয়ে দেখল বাইকটা নিজের জায়গায় ঠিকঠাকই আছে। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে উঠে এলো একটা বছর 18 যুবক। তার হাতে একটা চায়ের কাপ আর প্লেটে গোটা 2 বিস্কুট। এসেই সে বলল, আসলে বাবু, আপনার অনেক রাত হয়ে গিয়েছিল তো আসতে, তাই আমি খাবার ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম। আমি সরকারি বাবুকে বলেই দিয়েছিলাম যে সন্ধ্যের আগে আমি এখান থেকে বাড়ি চলে যাব, রাতে আমি বাড়িতে থাকবো লাই। ছেলেটা সব কথাগুলো প্রায় এক নাগারে বলে গেল। সোমনাথ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, ঠিক আছে, চাটা দাও, বিস্কুট আমি খাই না। তোমার নাম কি? ছেলেটা মিষ্টি স্বরে উত্তর দিল, আগে জনার্দন বাবু, আপনি দুপুরে কি খাবেন? সোমনাথ চায়ে একটা চুমুক দিয়ে বলল, তুমি রান্না করবে? এখানে রান্না করার ব্যবস্থা নেই বাবু, আমি রান্না করে আপনাকে দিয়ে যাব। এখানে রান্না করার অনেক সমস্যা, আর তাছাড়া ভালো ভালো খাবারও আপনি এখানে পাবেন না। তাই বলছিলাম আমার বাড়ি থেকে যদি রান্না করি তাহলে আপনার পছন্দের খাবার এনে দিতে পারবো। আচ্ছা, তাই করো, খাওয়া নিয়ে আমার কোনো ঝামেলা নেই। আচ্ছা, আর এখান থেকে পূর্ব দিকের ওই রাস্তাটা ধরে মিনিট 15 গেলে সরকারি অফিস, আর তারপরে আধা ঘন্টা গেলে বর্ডার। আসলে মিস্টার জোয়ারদার তাকে বলেছিলেন পাইকসা বর্ডার এলাকা। সে বলল, বেশ। আচ্ছা, ওই রাতের বৃদ্ধকে তো দেখছি না, তিনি কোথায়? কথাটা শোনা মাত্রই জনার্দনের মুখখানা একেবারে শুকিয়ে গেল। আতু আতু করে সে বলল, আগে আপনি কি তারে দেখেছেন? সোমনাথ গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, কাল রাতে উনিই তো আমাকে উপরের ঘরে আসতে বলেছিলেন। জানি না। বলেই জনার্দন একেবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তবে আর একটা অস্পষ্ট আওয়াজ কানে এলো সোমনাথের। জনার্দন বিড়বিড় করে বলে গেল, এই জন্যই এখানে আমি থাকি না, ভগবান রক্ষে করো।
সন্ধে হওয়ার আগেই রাতের রান্না সোমনাথের ঘরে ঢাকা দিয়ে বাড়ি চলে গেল জনার্দন। দুপুরের দিকে সরকারি অফিস থেকে টেলিফোনে মিস্টার জোয়ারদারের সাথে কথা হয়েছিল সোমনাথের। এখনও রাত প্রায় 9:15। জনার্দন যাওয়ার আগে 3টে লণ্ঠন জ্বেলে দিয়ে গেছে, একটা নিচের বারান্দায়, একটা সিঁড়িতে, আর একটা সোমনাথের ঘরে। ঘরে বসেই পেন্সিল দিয়ে বড় একটা আর্ট পেপারে বাড়িটার একটা রাফ নকশা আঁকছিল সোমনাথ, আর মনে মনে ভাবছিল, সেই কাল রাতে শেষবারের মতো ওই বৃদ্ধকে দেখেছি, তারপর আর তার কোনো পাত্তা নেই। বড়ই অদ্ভুত ভদ্রলোক। কী সব বলেও গিয়েছিলেন যাওয়ার সময়, তুমিই পারবে না কি সব। গরম চাদরটা ভালো করে জড়িয়ে জানলাটা বন্ধ করে দিল সোমনাথ। তারপর আবার নিজের কাজে মন দিল। ঠিক সেই সময় হঠাৎ একটা আওয়াজে তার কাজের ঘরটা কেটে গেল। একটা চাপা কান্নার আওয়াজ। বাইরের দিক থেকে আসছে আওয়াজটা। ধীরে ধীরে টর্চটা নিয়ে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো সোমনাথ। এদিক ওদিক টর্চের আলো ফেলে দেখল, কাউকেই দেখতে পেল না। আবার এক মনে কান খাড়া করে শুনতে লাগলো সে। হ্যাঁ, সে ঠিকই শুনেছে, একটা চাপা কান্নার আওয়াজ আসছে কোথা থেকে। টর্চটা হাতে নিয়ে সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামল। পূর্ব দিকে টর্চের আলো ফেলে দেখল, না, সেদিকেও কেউ নেই, অথচ সেই দিক থেকেই আসছে কান্নার আওয়াজটা। তবে কি বৃদ্ধ কোনো বিপদে আছেন? কিন্তু আজ সকাল থেকেই তো তাকে দেখিনি। হঠাৎ এত রাতে সেই বা কেন এই বাড়িতে কাঁদতে আসবে? আরও শান্তভাবে কান পেতে শুনতে লাগলো সোমনাথ। পূর্ব দিক থেকে আসছে আওয়াজটা, তবে আওয়াজটা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা মেয়েলি কান্নার স্বর। ধীরে ধীরে পূর্ব দিকে এগোলো সে। বারান্দা দিয়ে কিছুটা যাওয়ার পরেই সামনে তাকিয়ে তার গোটা শরীরটা ভয়ে কুঁকড়ে উঠল। সামনে দাঁড়িয়ে একজন মহিলা, হাঁটুর উপর শাড়ি পরা, চুলগুলো এলোমেলো। তিনি কাঁদছেন বিনীত স্বরে। তার হাত দুটো এক জায়গায় জড়ো করা, ঠিক যেন সে কাউকে বিনীত স্বরে হাত জোর করে কিছু বোঝাতে চাইছেন। সোমনাথ লক্ষ্য করল কখন যেন তার টর্চটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছে। সে সেটাকে দুবার জোরে জোরে ঝাঁকালো। খট করে একটা আওয়াজ করে জ্বলে উঠল সেটা, আর ঠিক তখনই সে সেই মহিলাটির উপর নিক্ষেপ করল সেই আলো। মুহূর্তে তার চেতনা অবলুপ্ত হয়ে যাওয়ার উপক্রম হলো। সে এতক্ষণ যাকে দেখছিল সেই মহিলাটি আর সেখানে নেই, কিন্তু সে স্পষ্ট দেখেছে তাকে। ঠিক সেই সময় পেছন দিক থেকে একটা ঠান্ডা হাত তার ডান কাঁধে রাখল কেউ। ছিটকে সামনে সরে গেল সোমনাথ। চিৎকার করে উঠল সে, কে কে? তারপর টর্চের আলোটা পেছনে ফেলতেই চমকে উঠল। কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছেন সেই বৃদ্ধ। সোমনাথ ব্যস্ত হয়ে বলল, আপনি কোথায় ছিলেন? এক্ষুনি এখানে একজন মহিলা কাঁদছিলেন, তিনিই বা কোথায় গেলেন? বৃদ্ধ শান্ত স্বরে কাঁপা কাঁপা গলায় বললেন, আমার ডিউটি তো রাতে বাবা, তাই আমি এখনই এলাম। আর আমি কোনো মেয়ে মানুষকে দেখিনি তো এখানে। আর এখানে মেয়ে মানুষ আসবেই বা কি করে? তোমার কোথাও একটা ভুল হচ্ছে বাবা। সোমনাথ চিৎকার করে উঠল, ভুল? হ্যাঁ, একদমই না। আমি স্পষ্ট দেখেছি এখানে একজন মহিলা হাত জোর করে দাঁড়িয়েছিলেন। আমি দেখেছি, বিশ্বাস করুন। তা হতে পারে, গ্রামের মহিলা কেউ এসেছিল, আমাকে দেখে হয়তো পালিয়ে গেছে। আমাকে দেখে এখানে সকলে ভয় পায়, জানি না কেন। বৃদ্ধের এই আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি পেল সোমনাথ। ধীরে ধীরে উপরে উঠে গেল সে। রাতে আর বেশি কিছু খেতে পারল না সে। অল্প খেয়ে বিছানায় নিজেকে এলিয়ে দিল। অবশিষ্ট খাবারগুলো টেবিলের উপরেই চাপা দেওয়া রয়ে গেল। রাত তখন 2টো নাগাদ কোনো একটা আওয়াজে ঘুমটা ভেঙে গেল সোমনাথের। কোনো জিনিস চিবানোর আওয়াজ। মুখে অনেক লালারস নিয়ে খুব তাড়াহুড়ো করে খেলে ঠিক যেমনটা আওয়াজ হয় তেমন। চোখ কচলে বিছানায় উঠে বসল সে। ঘরটার ভিতর অন্ধকার, দরজা জানলা সব বন্ধ। সোমনাথ কান পেতে শুনল,
আর এক লহমায় তার বুকের ভেতরটা যেন খালি হয়ে গেল। আওয়াজটা তার ঘরের ভিতর থেকেই আসছে। মনে হচ্ছে অনেকগুলো অভুক্ত মানুষ অনেক দিন পর খাবার পেয়ে গান্ডে পিণ্ডে চিবোচ্ছে কিছু, আর কিছু গিলছে। বিছানায় বসেই হাতড়ে টর্চটা খুঁজে হাতে নিল সোমনাথ। টেবিলের দিকে তাক করলো সেটা। 1 সেকেন্ড অপেক্ষা করেই টিপ করে টর্চের সুইচটা টিপে দিল। টর্চের আলো পড়ল টেবিলের উপর, আর সেদিকে তাকিয়েই ভয়ে আঁতকে উঠল সে। তার না খাওয়া খাবারগুলো টেবিলের উপর, টেবিলের নিচে, এদিক ওদিক পুরো ঘরটাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেন কেউ বা কারা খুব তাড়াহুড়ো করে খেয়েছে কিছু, আর কিছু ছড়িয়েছে। এক লাফে বিছানা ছেড়ে নেমে এলো সোমনাথ। দৌড়ে গিয়ে দরজা খুলে বারান্দায় চলে এলো। টর্চ হাতে হাঁপাতে লাগলো ছেলেটা। বারান্দার থাম ধরে নিচে বসে পড়ল সে। কয়েক মিনিটের মধ্যেই তার চোখ বুজে এলো। সকালে সে যখন ঘুম থেকে উঠল তখন নিজেকে নিজের বিছানাতেই পেল। হন্তদন্ত হয়ে বিছানা থেকে নেমে দেখল তার ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ, জানালাও যথারীতি বন্ধ। ঘরের কোথাও কোনো খাবার ছড়িয়ে নেই, টেবিলেও তাই। একটা রুটির টুকরো পর্যন্তও নেই কোথাও। নিজের মনেই হেসে উঠল সোমনাথ। তার মানে রাতে স্বপ্ন দেখছিলাম? কি বোকা বোকা স্বপ্ন! এইসব বাড়ির পরিবেশে থাকলে এইসব স্বপ্ন মাথায় আসে বই কি। ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেল সোমনাথ। খাবার ঢাকা দেওয়া ঝুড়িটা তুলে অবাক হয়ে গেল সে। এক টুকরো খাবার নেই তার পাতে, অথচ কাল রাতে সে অনেকটাই খাবার ছেড়ে দিয়েছিল। তবে কি ওটা স্বপ্ন ছিল না? কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ। নিজের মনকে অনেক বোঝালো সোমনাথ। সান্ত্বনা দিল এই বলে যে, না, হয়তো সব খাবারগুলোই খেয়ে ফেলেছিলাম, বা বিড়াল ঢুকে খাবারগুলো খেয়ে গিয়েছে। আজ সকালে পুনরায় সেই বৃদ্ধকে দেখতে পেল না সোমনাথ। জনার্দন এসেই সমস্ত কাজ করছে। ছেলেটা কেমন যেন ভয়ে ভয়ে থাকে এই বাড়িতে। সোমনাথ কিছু জিজ্ঞেস করলে ভালোভাবে উত্তর দেয় না, এড়িয়ে যায়। আর কেমন একটা চেনা দৃষ্টিতে তাকিয়ে থাকে সোমনাথের দিকে। আজ দুপুরে খাওয়া শেষ করে সোমনাথ গিয়েছিল বর্ডারের দিকে। সেই একটা রেখা যেটা দিয়ে বাংলার তথা এই দেশের ভাগ হয়েছিল, দুদেশের মানুষের স্বপ্ন ভাগ হয়েছিল। এতদিন পরে আজ তার ভাগ্য হলো রেডক্লিফ রেখা দেখার। সন্ধ্যের পর আজ আবার জনার্দন চলে গেছে। সোমনাথ গতকালের মতোই আজও নিজের ঘরে বসে ড্রয়িং করছে। সকালে সে বাড়িটার চারপাশ ভালো করে ঘুরে দেখে নিয়েছে। এখন সে এই বাড়িটার ভালো অংশটা অক্ষত রেখে কিভাবে হাসপাতাল বানানো যায় সেই পরিকল্পনা করছে। আজকেও যথারীতি তার খাবারটা টেবিলে রেখে দিয়ে গিয়েছে জনার্দন। কালকের মতোই সোমনাথের গায়ে গরম সেই চাদরটা। তবে আজ আর কাজ করতে ভালো লাগছে না। সোমনাথ ঘড়িটার দিকে তাকালো। রাত 8:05। বৃদ্ধ সাধারণত 9টা থেকে 9:30 নাগাদ আসেন, সুতরাং তাঁর আসতে এখনো অনেক দেরি। কি করবে ভেবে না পেয়ে একটা সিগারেট ধরিয়ে সে বারান্দায় এসে দাঁড়ালো। বেশ কয়েকটান মেরে সিগারেটটা নিচে ছুঁড়ে ফেলল সোমনাথ। তারপর দোতলার বাকি ঘরগুলোতে উঁকি মারতে থাকলো টর্চটা নিয়ে। আজ সকালে বাড়িটার বাইরের দিকটা দেখেছে সে। ভেবেছিল আগামীকাল সকালে ভেতরগুলো দেখবে, কিন্তু ওর যেন আর তর্স হইছে না। তাই আজ রাতেই টর্চ হাতে বেরিয়ে পড়েছে। দোতলার সব ঘরগুলো একই গঠনের, সব মিলিয়ে মোট 9টা ঘর, যার মধ্যে পূর্ব দিকের 9 নম্বর ঘরটা ভেঙে পড়েছে একেবারে। প্রত্যেকটা ঘরের দরজাই খোলা, ভেতরে কোনো জিনিসপত্র নেই। কেবল মাকড়সার বোনা জাল আর আরশোলা ছাড়া 2-4টে চামচিকেও এসে জুটেছে। দোতলার সব ঘরগুলো বাইরে থেকে দেখে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সোমনাথ। নিচেও উপরের আদরেই সব ঘরগুলো, কোনো ঘরের দরজাই বন্ধ নেই। কেবল পূর্ব দিকের শেষ ঘরটার দরজা বন্ধ, তবে বাইরে থেকে তালা দেওয়া নয়। সম্ভবত ওই ঘরটাতেই থাকেন বৃদ্ধ। ধীরে ধীরে সেই ঘরটার দিকে এগিয়ে গেল সোমনাথ। ঘরটার কাছাকাছি আসতেই তাকে চমকে দিয়ে একটা বিকট শব্দ করে দরজাটা খুলে গেল। থমকে দাঁড়িয়ে গেল সে। ঘরটার ভেতর কেবল এক রাশ জমাট বাঁধা অন্ধকার। না, এই ঘরে মানুষ থাকতে পারে না।
সোমনাথ ঘরটার চৌকাঠে এসে দাঁড়ালো। ঘরটার ভিতর টর্চ ফেলে এদিক ওদিক ঘোরালো দুই একবার। একবার ডাক দিল সে, দাদু আপনি আছেন? কোনো উত্তর এলো না। সোমনাথ ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকল। কেমন যেন একটা থমথমে ভাব এই ঘরের ভিতরে, প্রচণ্ড গুমট, যেন একরাশ হাহাকার এনে কেউ ঢেলে দিয়েছে ঘরটা জুড়ে। হঠাৎ করেই সোমনাথের মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। মুহূর্তের মধ্যেই তার হাত পা অসাড় হয়ে এলো। ধপ করে বসে পড়ল সে মেঝেতে। টর্চটা নিচে রাখল, নিজেই সুইচ টিপে বন্ধ করে দিল টর্চটা। এখন ঘরের ভিতর কেবল অন্ধকার। সামনে তাকিয়ে বসে আছে সোমনাথ। তার হাত পায়ে কোনো সার নেই। ঠিক সেই সময় ঘরটার দরজা দিয়ে ঘরে ঢুকলেন এক মহিলা। হাঁটুর উপর তার কাপড়, শরীরে কেবল কয়েকটা হাড়ের উপর মাংসের একটা প্রলেপ দেওয়া। সোমনাথের থেকে হাত 10 দূরে এসে দাঁড়ালেন সেই মহিলা। তার মুখটা স্পষ্ট নয়, একটা জমাট বাঁধা অন্ধকার ঘিরে রেখেছে তার মুখটা। ধীরে ধীরে সোমনাথের দিকে এগিয়ে আসতে শুরু করলো মহিলাটি। সোমনাথ গোঙাতে শুরু করেছে ততক্ষণে। তার অসাড় হাত পা নিয়ে সে কিছুই করতে পারছে না। কেবল ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সেই অন্ধকার মুখাবয়বের মহিলাটির দিকে। কেউ যেন কোনো মন্ত্র বলে তাকে অবশ করে রেখেছে। আজ তার মৃত্যু আসন্ন। নিজের শহর ছেড়ে এত দূরে কর্মস্থলে এসে আজ তাকে শেষে মরতে হবে। মনের ভেতর এই চিন্তা থাকলেও তার কিছুই করার নেই। আজ গোঙানির পরিমাণটা তার বেড়েছে। প্রাণপণে সে চেষ্টা করছে নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর, কিন্তু হায়, কিছুই করতে পারছে না সে। মহিলাটি ততক্ষণে তার একদম সামনে এসে দাঁড়িয়েছে। তার কঙ্কালসার হাত দুটো এগিয়ে আসছে সোমনাথের দিকে। একবার শেষ চেষ্টা করল সোমনাথ। প্রাণপণে চিৎকার করতে গিয়েও তার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। ভিতরে কাকতি মিনতি করছে সে, বাঁচাও বাঁচাও চিৎকারে তার ভিতরটা পরিপূর্ণ, কিন্তু বাইরে কেবল নিস্তব্ধতা, কেবল গোঙানি। মহিলাটি হাত দুটো ঠিক যে মুহূর্তে সোমনাথের গলার কাছে এসেছে, তখনই দরজা দিয়ে ঘরে ঢুকলেন সেই বৃদ্ধ। মুহূর্তে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল সেই অন্ধকারমুখী মহিলাটি। আর ঠিক সেই মুহূর্তে ঘরটার একটা দেওয়ালে শুরু হয়ে গেল তাণ্ডব। হ্যাঁ, তাণ্ডবই তো। মনে হলো কয়েকজন মানুষ মিলে সেই দেওয়ালের ওপার থেকে দেওয়ালটাকে ধূপ ধূপ করে শব্দে পিটছে, যেন দেওয়ালের ওপারে অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে একসাথে। তারা সবাই মিলে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য দেওয়ালে আঘাত করছে, ধূপ ধূপ ধূপ। সোমনাথের যখন জ্ঞান ফিরল, সে তখন নিজের বিছানায় শুয়ে রয়েছে। তার পাশে কেউ নেই। টেবিলের উপর রাতের খাবারটা ঢাকা দেওয়া আছে। সে হাত ঘড়িটার দিকে একবার তাকালো। এখন রাত 10:25। মাথাটা বড্ড ভারী হয়ে আছে তার। এই কিছুক্ষণ আগে তার সাথে যেটা ঘটে গেল সেটা মোটেই স্বাভাবিক ঘটনা নয়। নিশ্চয়ই এই ঘরে কোনো অপ্রাকৃতিক ব্যাপার আছে। মনে মনে এসব ভাবলেও কারো সামনে এসব বলাটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। মিস্টার জোয়ারদারকে একবার ফোনে বলবে কিনা মাথায় এলো তার, তবে তিনি যেমন রাশভারী লোক, পুরোটাই হেসে উড়িয়ে দেবেন। ধীরে ধীরে নিচে নেমে এলো সোমনাথ। বৃদ্ধ বারান্দার একধারে বসে আছে ঘাপটি মেরে। তার কাছে যেতেই সে বলে উঠল, বাবু বাবু, আরে আরে কখন থেকে আপনাকে ডাকছি বাবু, আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? সোমনাথ খানিক অবাক হয়ে বলল, মানে আপনি তো আমাকে উপরে তুললেন, ওই পূর্ব দিকের ঘরটাতে। বৃদ্ধ হাসলেন, বললেন, কি যে বলেন বাবু, আপনাকে আমি উপরে তুলব? এই বুড়ো হাড়ে খোঁড়া পায় আমি ওপরে উঠতেই পারি না, আমি নাকি আপনাকে ওপরে তুলব? সোমনাথ খুব অবাক হলো এবার। সত্যিই তো, সেই আশা থেকে এই বৃদ্ধকে সে কোনোদিনও উপরে উঠতে দেখেনি। তাহলে কি সে আবার স্বপ্ন দেখেছে? কিন্তু তা কি করে হয়? তার ঠিক মনে আছে সেই মহিলাটির কথা, সেই দেওয়াল পেটানোর আওয়াজ। বৃদ্ধ আবার বলল,
আর ওই পূব দিকের ঘরে তো আমি থাকি বাবু। সোমনাথ আর কোনো কথা না বলে উপরে নিজের ঘরে চলে গেল। সে রাতে ভালোই ঘুম হলো। পরদিন বিকেলে কিছু খাওয়া হয়নি, তার উপর সারাটা দুপুর এদিক ওদিক দৌড়তে হয়েছে তাকে। খিদেও পেয়েছে খুব। টেবিলের উপরে রাখা খাবারটা খেয়ে খালি বাসন সেখানেই রেখে বিছানায় নিজেকে এলিয়ে দিল সোমনাথ। অনেক রাতের দিকে হঠাৎ ঘুম ভাঙল সোমনাথের। বাম দিকে পাশ ফিরে শুয়েছিল সে। চোখটা দুবার কচলে তাকালো সোমনাথ, আর সঙ্গে সঙ্গে তার রক্ত জল হয়ে গেল। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শিরদাঁড়া বেয়ে। বছর 10 একটি বাচ্চা ছেলে এসে শুয়েছে তার পাশে, ঠিক তার মুখের একেবারে সামনে। তার চোখ সোমনাথের চোখের উপর। ছিটকে বিছানা থেকে নেমে গেল সোমনাথ। টর্চটা বাচ্চাটার একেবারে বুকের কাছে। সেটা নেওয়ার সাহসও তার হলো না। বাচ্চাটা ধীরে ধীরে খাটে উঠে বসল, তারপর অস্পষ্ট স্বরে বলল, কিছু বাসিয়ে রাখিস নি রে বাবু, খিদা লাগিছে যে, খিদা। বাচ্চাটার দিকে তাকালো সোমনাথ। মুহূর্তে তার ভয়টা কেটে একরাশ মায়া এসে জড়িয়ে ধরল তাকে। কি নিষ্পাপ সেই মুখটা! জরাজীর্ণ খালি শরীরে কেবল কয়েকটা হাড় বেঁচে রয়েছে বাচ্চাটার। সে আবার বলল, খিদা লাগিছে রে বাবু, খিদা লাগিছে, কিছু খাইতে দিবে? সোমনাথ শান্তভাবে জিজ্ঞেস করল, তুমি কে? ঘরে ঢুকলে কিভাবে? বাচ্চাটির আবারও সেই একই কথা, কিছু খাইতে দিবে বাবু? ও বাবু, বড্ড খিদা লাগিছে। সোমনাথ টেবিলটার দিকে তাকালো। আজ সে সব খাবার খেয়ে ফেলেছে। শান্ত স্বরে সে ছেলেটার দিকে তাকিয়ে বলল, খাবার তো আজ নেই, আমি সব খেয়ে ফেলেছি যে। বাচ্চা ছেলেটা মিহিসরে কান্না জুড়ল, আর তার সেই কান্নার আওয়াজ যেন সোমনাথের বুক চিরে ভেতরে প্রবেশ করল। মুহূর্তে বাচ্চাটি উঠে দাঁড়ালো খাটে। ধীরে ধীরে তার সমস্ত শরীর থেকে মাংসগুলো খসে পড়তে লাগলো বিছানায়। মিনিট 2 মধ্যেই সেই বাচ্চাটি একটি কঙ্কালে পরিণত হলো। কিন্তু সেই কঙ্কাল থেকেই অস্পষ্ট স্বরে তখনও আওয়াজ আসতে লাগলো, খিদা লাগিছে মা, খিদা লাগিছে, খিদা লাগিছে, খাইতে দাও মা, খাইতে দাও মা গো, খাইতে দাও। পিপাসা, পিপাসা, পিপাসা পাচ্ছে মা, মা, পানি দাও মারে, মা, মা পানি দাও, খিদা লাগিছে, খিদা লাগিছে। সোমনাথ এক দৌড়ে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলো, তারপর সিঁড়ি বেয়ে সোজা নিচে। পূর্ব দিকের ঘরে তখন শুরু হয়েছে আবার সেই তাণ্ডব। ধুপধুপ শব্দে দেওয়াল পিটছে অনেকগুলো মানুষ। সোমনাথ চাদরটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে বাইকের কাছে গেল। আজ পালাতেই হবে তাকে এখান থেকে, নইলে বাঁচার কোনো উপায় নেই তার। কিন্তু হায়, বাইকের চাবি রয়ে গেছে তার ঘরে। কি করবে ভেবে না পেয়ে জঙ্গলের দিকে দৌড় দিল সোমনাথ। কিছুটা যাওয়ার পরে কি সে একটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল সে। হাঁটুর কাছটা বেশ খানিকটা ছড়ে গেছে। হাঁপাতে হাঁপাতে ঘষে ঘষে একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে পড়ল সোমনাথ। যন্ত্রণায় চোখ বন্ধ করে একবার বাবাকে স্মরণ করল সে। বাবা যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। মিনিট 2 পরে ধীরে ধীরে চোখ খুলল সোমনাথ, আর সামনে যে দৃশ্য সে দেখল তাতে তার শরীরের সমস্ত সত্তা মুহূর্তে লোপ পেল। তার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রায় জনাভিষেক মহিলা। তাদের প্রত্যেকের কোলে
একটা করে শিশু। 2 থেকে 10-12 বছর পর্যন্ত বয়স হতে পারে সেই সব শিশুগুলোর। প্রত্যেকটা মহিলার শাড়ি হাঁটুর উপর, চুলগুলো এলোমেলো, শরীর জরাজীর্ণ, সবার মুখেই জমাট বাঁধা অন্ধকার। সোমনাথ তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। ভয়ে তার হাত পা আড়ষ্ট হয়ে পড়েছে। চিৎকার করে উঠল সে, কে তোমরা? কি চাও আমার থেকে? কেন এইভাবে আমাকে জ্বালাচ্ছ? কেন কেন? আর ঠিক তখনই সেই সব মহিলারা নিজের কঙ্কালসার হাতটা তুলে পাইকসা রাজবাড়ির দিকে ইঙ্গিত করল। সোমনাথ হন্তদন্ত হয়ে আবার ছুটল রাজবাড়ির দিকে। বারান্দায় উঠে সে পৌঁছে গেল নিচের তলার পূর্ব দিকের ঘরটায়। আর ঠিক তখনই আবার শুরু হলো সেই দেওয়াল পেটানোর তাণ্ডব। সোমনাথ আর ভয় পেল না। সে সেই দেওয়ালের বাইরে থেকে বোঝার চেষ্টা করলো ঠিক কোথা থেকে আসছে সেই আওয়াজটা। আর ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ালো একটি অবয়ব। আলতো স্বরে সে বলল, আপনি আমাদের মুক্তিদাতা বাবু, আপনি আমাদের মাই বাপ, আপনি আমাদের জমিদার বাবু। সোমনাথ পেছন ফিরে তাকাতেই ভয়ে তার সমস্ত শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার ঠিক পেছনে হাতে একটা শাবল নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা নরকঙ্কাল। সোমনাথ মূর্ছা গেল। কতক্ষণ এইভাবে পূর্ব দিকের ঘরটায় পড়েছিল তা সোমনাথ জানে না। যখন তার জ্ঞান ফিরল তখন দেখল তার পাশে একটা ঘটিতে জল নিয়ে বসে আছে জনার্দন। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সোমনাথের দিকে। ঘরের ভিতর একটা টিমটিমে লণ্ঠন জ্বলছে, বাইরে ভয়ঙ্কর কালো অন্ধকার। হন্তদন্ত হয়ে উঠে বসল সোমনাথ। তারপর জনার্দনের দিকে তাকালো। জনার্দন ভয়ার্ত চোখে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখন কেমন লাগছে বাবু? সোমনাথ কোনো উত্তর দিল না। জনার্দন মাটিতে বসে নিজে থেকেই বলতে শুরু করলো, এই বাড়িতে আপনার আগেও অনেকে এসেছেন, কিন্তু কেউ টিকতে পারেনি। হয় তারা দুদিনে পালিয়েছেন, নয়তো তাদের নিথর দেহটা কোনো এক সকালে এই ঘরেই পাওয়া গেছে। সোমনাথ জনার্দনের দিকে বক্র দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তুমি কি কিছু জানো এই বাড়ি সম্বন্ধে? জনার্দন লজ্জিত স্বরে বলল, আমি আপনাকে এসব বললে আপনি বাড়ি ছেড়ে চলে যেতেন, আর তাতে আমাদের কাজটা কি করে হতো? সোমনাথ রেগে গিয়ে জনার্দনকে বলল, তাই বলে আমাকে এখানে মরার জন্য ছেড়ে দেবে? জনার্দন মুখটা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। সোমনাথ আবার প্রশ্ন করল জনার্দনকে। জনার্দন এই দিক ওই দিক তাকিয়ে বলল, আমি সবটাই জানি বাবু, তবে আমাকে কথা দিন আপনি আপনার কাজটা শেষ করে এখান থেকে যাবেন। সোমনাথ জনার্দনের কাঁধে হাত রেখে আশ্বাস দিল। শান্ত স্বরে বলল, কথা দিলাম, আমার কাজ আমি শেষ করেই যাব। সোমনাথ মেঝেতে থেবড়ে বসে শুরু করল এক মর্মান্তিক কাহিনী, যে কাহিনীর সাক্ষী এই জমিদার বাড়ির প্রতিটা ইট, প্রতিটা কোণা। সালটা 1971। বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। এই গ্রামের জমিদার রুদ্রনারায়ণ চৌধুরী আর ওপারের গ্রাম তেঁতুলবেরিয়ার জমিদার শশীকান্ত মিশ্রের তখন খুব বন্ধুত্ব। রুদ্রনারায়ণের কোনো সন্তান ছিল না। তার বিবাহের কয়েক মাস পরেই তার স্ত্রী মণিবালা দেবী সাপের কামড়ে মারা যান। তিনি স্ত্রীকে এতটাই ভালোবাসতেন সে আর বিয়ে করেননি। নিজের বলতে কেবল এক চাকর ছিলেন তার, যার আবার একটা পা খোঁড়া ছিল। তার সম্পত্তির অনেকটা অংশই তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যয় করেছিলেন সেই সময়। শশীকান্ত মিশ্র ছিলেন তখনকার একজন মুক্তিযোদ্ধা। তখন দেশভাগ হলেও এত জমি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়নি। সেই সময়ে অবাধে বর্ডারের ওপার থেকে এপারে যাওয়া আসা চলত। শশীকান্ত মিশ্রের গ্রামের সমস্ত পুরুষকে তিনি অনুপ্রাণিত করেছিলেন মুক্তিযুদ্ধে সামিল হতে, আর সেই গ্রামের সমস্ত পুরুষ স্বইচ্ছায় তার সাথে মিলে যান খান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। মুক্তিযুদ্ধে নিজের জমিদারির প্রায় সবটা খুইয়ে ফেলেছিলেন শশীকান্ত। তারপর তাকে সাহায্য করতেন পাইকসা রাজবাড়ির জমিদার রুদ্রনারায়ণ চৌধুরী। 1971 সালের 25শে মার্চ খান সেনারা শুরু করলেন সেই নৃশংস হত্যাকাণ্ড, যার নাম অপারেশন সার্চ লাইট। বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে শুরু হলো অত্যাচার। মেয়েদের ওপর নিজেদের পৌরসত্ব দেখালো তারা, আর বেটা ছেলেদের গুলি করতে শুরু করলো।
তখনই শশীকান্তবাবু এবারের জমিদার রুদ্রনারায়ণের সাথে পরামর্শ করে তেঁতুলবেড়িয়া গ্রামের সমস্ত নারী এবং শিশুদের এই জমিদার বাড়িতে পাঠিয়ে দিলেন, এই ভেবে যে খান সেনারা অন্তত ভারতের এই প্রান্তে এসে কোনো জুলুম চালাতে পারবে না। কিন্তু খোদ নিজের ঘরেই যখন মির্জাফরের বাস, তখন সাম্রাজ্য তো ঢুকবেই। তেঁতুলবেড়িয়া গ্রামের সমস্ত পুরুষদের শেষ করে সেখানে নারীদের খোঁজ চালান খান সেনারা। আর ঠিক তখনই এই জমিদার বাড়ি সেই ভৃত্য টাকার বিনিময়ে সমস্তটা উগরে দেয় খান সেনাদের। দুদিন পর রুদ্রনারায়ণ খবর পান যে খান সেনারা তার জমিদার বাড়িতে হামলা চালাতে এসেছেন। তবে তিনি জানতেন না তার সেই বিশ্বাসী চাকরই খান সেনাদের এই খবরটি দিয়েছে। তিনি সেই সমস্ত নারী ও বাচ্চাদের এই পূর্ব দিকের ঘরের ভেতর থাকা মাটির নিচের চোরাকুঠুরিতে বন্ধ করে বাইরে থেকে তালা দিয়ে উপরে চলে আসেন এবং এই ঘরের দরজাতেও তালা দিয়ে দেন। তখন এই ঘরে দুখানা দরজা ছিল। খান সেনারা জমিদার বাবুর ওপর অকথ্য অত্যাচার করলেও তিনি মুখ ফুটে কিচ্ছুটি বলেননি। তাকে শেষ পর্যন্ত মরতে হয় খান সেনাদের হাতে। সেই দিন রাত পর্যন্ত খান সেনারা এই বাড়িতে ঘাঁটি গেড়ে বসেছিলেন এবং অনেক রাতের দিকে যখন চোরাকুঠুরি শিশুরা খিদেতে কাঁদতে শুরু করে, তখন সেখানে থাকা নারীরা ভেতরের দরজায় আঘাত করা শুরু করেছিলেন। তারা জানতেন হয়তো খান সেনারা এতক্ষণে চলে গিয়েছে, কিন্তু সবার অলক্ষ্যে মৃত্যু অপেক্ষা করছিল তাদের জন্য। সেই দরজার ঠকঠকানোর আওয়াজে খান সেনারা বুঝতে পারেন আসলে গ্রামের নারী ও শিশুদের কোথায় লুকানো আছে। তারপর খান সেনারা আর কিছু ভাবেনি। গ্রাম থেকে রাজমিস্ত্রি ডেকে ওই রাতেই পূব দিকের ওই দেওয়ালের দ্বিতীয় দরজার ওপর আর একটা দেওয়াল গেঁথে দেন তারা, যাতে তার ভিতরে থাকা মানুষগুলো তর্পে তর্পে মরে যায়। চোরাকুঠুরির সেই অন্ধকার থেকে বেরোতে পারেনি সেখানকার সেই অসহায় নারী আর শিশুরা। ওই চোরাকুঠুরিতেই খিদে ও তিষ্টায় কষ্ট পেয়ে তর্পে তর্পে মরতে হয় ওদের। আর তাই ওরা ওই নিচের ঘরেতে বন্দি বাবু। আর আপনি পারবেন ওদের মুক্ত করতে। মন দিয়ে জনার্দনের কথাগুলো শুনছিল সোমনাথ। সবটা শুনতে শুনতে কখন যেন ওর চোখে জল চলে এসেছে। লক্ষ্যই করেনি সে। চোখের জলটা মুছে সোমনাথ বলল, কিন্তু আমি কেন? আমাকেই কেন আনা হলো এখানে? জনার্দনেরও দুই চোখে তখন জল। ঠিক সেই সময় লাঠি হাতে ঘরে ঢুকলেন সেই বৃদ্ধ। আর সঙ্গে সঙ্গে কোথায় যেন উবে গেল জনার্দন। বৃদ্ধকে হঠাৎ এইভাবে আসতে দেখে ভয়ে সিঁটিয়ে উঠল সোমনাথ। উঠে দাঁড়িয়ে বলল, না না, এ হতে পারে না, আপনি মৃত, আপনিও মৃত। বৃদ্ধ শান্ত স্বরে বললেন, না বাবু, আমি মৃত নই। আমি ততদিন মরব না যতদিন ওরা মুক্তি না পেয়ে যায়। ওরা মুক্তি পেলেই আমি শান্তিতে মরতে পারবো। সোমনাথ যেন ভয়ে কুঁকড়ে আছে বৃদ্ধকে দেখে। নিচে পড়ে থাকা শাবলটা তুলে এনে সোমনাথের দিকে এগিয়ে দিয়ে বৃদ্ধ বললেন, নিন, এবার আপনার কাজটা শেষ করুন জমিদার বাবু। সোমনাথ অবাক হয়ে বৃদ্ধর দিকে তাকিয়ে বলল, কি বলছেন কি? আমি কেন জমিদার হতে যাব? আমি সোমনাথ, কেবল সোমনাথ। বৃদ্ধ মুচকি হেসে বলল, আসুন আমার সঙ্গে, আপনাকে একটা জিনিস দেখাই। সোমনাথের ভয়টা এখন যদিও কেটে গিয়েছে, তবুও সে যেন কিছুটা দ্বন্দ্বেই রয়েছে। তাহলে কিছুক্ষণ আগে যার কঙ্কাল দেখল সে কে? আর জনার্দন হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল? মনের ভেতর এসব প্রশ্ন নিয়েই বৃদ্ধর পেছনে চলল সোমনাথ। পূর্ব দিকের দ্বিতীয় ঘরটায় ঢুকলেন সেই বৃদ্ধ। সোমনাথও টর্চটা নিয়ে তার পেছনেই ঢুকল। একটা লোহার বাক্স খুলে একটা সাদা কালো হাতে আঁকা ছবি বের করে সোমনাথের দিকে এগিয়ে দিলেন তিনি। সোমনাথ ছবিটার উপর টর্চের আলো ফেলতেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই ছবিতে যে ভদ্রলোক আছেন তাকে তো পুরো সোমনাথের মতনই দেখতে, কেবল ছবির ভদ্রলোকের গোঁফ রয়েছে আর সোমনাথের নেই। বৃদ্ধ মুচকি হেসে বললেন, আপনি জমিদার রুদ্রনারায়ণ ছিলেন বাবু। এ আপনার গত জন্মের ছবি। আর ওই যারা আপনার পিছু পিছু ঘুরছে তাদের মুক্তি কেবল আপনার হাতে, কারণ ওদের বন্দি করেছিলেন আপনি নিজে। সোমনাথ যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না।
কি হচ্ছে এসব? গত জন্ম, মুক্তি, এসব তো সে এতদিন সিনেমায় দেখেছে, না হলে বইয়ের পাতায় পড়েছে। আজ তার সাথে এসব সত্যি সত্যি ঘটছে। হে ঈশ্বর, এই পৃথিবীতে আর কি কি আছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই? নিজেকে সামলে সোমনাথ প্রশ্ন করল, কিন্তু ওই জনার্দন বলে যে ছেলেটা এক্ষুনি আমাকে সব শুনিয়ে উধার হয়ে গেল, ওকে? হয়তো মির্জাফর বাবু, আপনার সব থেকে বিশ্বস্ত বৃদ্ধ। খান সেনাদের সমস্ত খবরটা ওই দিয়েছিল, কিন্তু তার বদলে খান সেনারা ওকে মৃত্যু উপহার দিয়েছিল। ঘরের দেওয়ালে পাঁচিল তোলার সময় সেই দেওয়ালের এক কোণে ওকে জ্যান্ত গেঁথে দেওয়া হয়েছিল। সোমনাথের সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সে অবাক চোখে বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, কিন্তু প্রতিদিন সকাল বিকেল আমার খাবার এনে দিয়ে যেত যে। ও না, খাবারগুলো আমিই করে দিতাম, ও কেবল আপনাকে দিতে আসতো। আপনি যতদিন না ওদের মুক্তি দেবেন, ততদিন এই হতভাগাও যে মুক্তি পাবে না। তাহলে আপনি কে? আমি শশীকান্ত মিশ্র, কানসেনাদের হাত থেকে বেঁচে এখানে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু বাঁচলাম আর কই। বেঁচে থাকতেও কেমন যেন মরে গেছি। এই দেখুন দেখুন। আর কিছু বুঝতে অসুবিধে হলো না সোমনাথের। শশীকান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, ওদের মুক্তি দে রুদ্র। ওরা যে তোর অপেক্ষাতেই এতগুলো বছর ওই চোরা কুঠুরিতে আটকে আছে। ওই অন্ধকার থেকে ওদের মুক্তি দে তুই। দেখ দেখ, তাকিয়ে দেখ, তোর পেছনে কেমন অসহায় হয়ে দাঁড়িয়ে আছে ওরা। দেখ। কথাটা শুনে ভয়ে সোমনাথের দম আটকে যাওয়ার উপক্রম, কিন্তু পেছন ফিরতেই তার সমস্ত ভয় যেন মুহূর্তে উবে গেল। কয়েকজন নিরীহ মহিলা হাঁটুর উপর শাড়ি পরে দাঁড়িয়ে আছে তার সামনে। তাদের সবার সামনে একটা করে শিশু, আর তাদের সবার আগে দাঁড়িয়ে জনার্দন। সবাই সোমনাথের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে হাত জোর করে। শশীকান্তকে নিয়ে পূর্ব দিকের ঘরের সেই দেওয়াল একাই ভাঙল সোমনাথ। হ্যাঁ, সত্যিই তার ভিতর একটা দরজা। দরজা থেকে ওপারের একটা দেওয়ালের দূরত্ব মাত্র কয়েক ফুট। একটা মানুষ সেখানে ঢুকে দাঁড়াতে পারে যাতে। সেই ফাঁকে ঢুকে সোমনাথ দেখল একটা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে গেল। তারপর সেখানে আরও একটা দরজা দেখল, যেটাতে এখনও তালা বন্ধ। শাবলের এক ঘায়ে তালাটা ভেঙে ফেলল সোমনাথ। তারপর টর্চের আলো ভিতরে ফেলতেই মনটা হু হু করে উঠল তার। পুরো ঘরটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের ছোট বড় কঙ্কাল। সঙ্গে করে আনা কেরোসিন ছড়িয়ে দিল সোমনাথ সেগুলোর উপর। তারপর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ফেলে দিল ঘরের মেঝেতে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল সেই সব কঙ্কালগুলো। শশীকান্ত পেছনে দাঁড়িয়ে চোখের জল মুছে বলল, দরজাটা একটু ছেড়ে দাঁড়াও রুদ্র, এতকাল পরে ওরা বেরোবে যে। দরজা থেকে সরে দাঁড়ালো সোমনাথ, আর স্পষ্ট দেখল এক এক করে সেই ঘর থেকে মহিলারা বেরিয়ে যাচ্ছে। কারোর কোলে বাচ্চা, কারোর হাত ধরে হাঁটছে ফুটফুটে শিশুগুলো। প্রত্যেকের মুখে হাসি, মুক্তির হাসি।
শুনছিলেন মুক্তি, লেখক রাজকুমার মাহাতো। আমাদের আজকের গল্প পাঠে ছিল শুভ, সোমনাথের চরিত্রে মৈনাক, সাবিত্রীর চরিত্রে তৃষা, জনার্দনের চরিত্রে সায়ন্তন, ছেলে এবং দাদুর চরিত্রে আমি অর্জুন। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই আছে, এবং তার সাথে আপনি যদি চান আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিংক পেয়ে যাবেন আমাদের এই গল্পের ডেসক্রিপশন বক্সে। তাহলে সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন, শুভরাত্রি।